হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে যে শেয়ার বাজারকে কিভাবে ব্যবসা হিসাবে নেওয়া যায়। এই যে সাবজেক্টটার উপর বা এই যে সিরিজটার উপর আমি যে ভিডিওগুলো পরপর বানাচ্ছি তার আজকে সপ্তম পর্ব। এর আগের 6টা ভিডিও যদি আপনি না দেখে থাকেন তো কাইন্ডলি সেগুলো দেখে নিন, আদারওয়াইজ এই ভিডিওটা আপনার খুব একটা ভালো লাগবে না। যাই হোক, তো আজকে যে বিষয়টা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে যে আমরা তো লাস্ট 6টা পর্বে যে জিনিসগুলো জেনে নিয়েছি যে শেয়ার বাজারে আমার কি এক্সপেকটেশন করা উচিত, কতটা ক্যাপিটাল লাগা উচিত, কি টাইপের অ্যাকশন আমি নেব, জার্নালিং কিভাবে কি করতে পারা যায় না পারা যায়। এর সাথে সাথে আমরা আরেকটা টপিক নিয়ে ডিসকাশন করেছি যে এর কস্টিং কি হতে পারে আর কিভাবে জিনিসটা করা যেতে পারে, রাইট? এই অর্থাৎ ব্যবসা হিসাবে নিতে গেলে কিভাবে করা যেতে পারে। আজকে একটা বেসিক ব্যাপার নিয়ে কথা বলবো এবং সেই বেসিক ব্যাপারটা ভীষণ ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে যে কোনো ব্যবসা যেটা ফান্ডামেন্টাল কি, যে কোনো ব্যবসা থেকে প্রফিট বানাতে গেলে একটাই তার ফান্ডামেন্টাল, সেটা হচ্ছে আমি কম প্রাইসে কিনবো আর বেশি প্রাইসের মধ্যে যে প্রোডাক্টটাকে কিনছি সেটাকে বিক্রি করব। যদি এইটুকু কাজ আমি ঠিকভাবে করতে পারি তাহলে কিন্তু আমার প্রফিট হয়ে যাবে বা প্রফিট চলে আসবে, রাইট? অর্থাৎ প্রফিট বানাতে গেলে সেই জিনিসটাই করতে পারি। ঠিক যদি এর উল্টো জিনিসটা হয়, অর্থাৎ আমি যদি বেশি প্রাইসে কোনো জিনিস কিনে ফেলি এবং সেটাকে যদি আমি কম প্রাইসে বিক্রি করি তাহলে আমার ডেফিনেটলি লস হবে, রাইট? এটা অন্য ব্যবসায় যেরকম প্রযোজ্য শেয়ার বাজারেও সেই একইভাবে প্রযোজ্য। আপনি এটা শেয়ার ট্রেডিং বলুন, আপনি এটা অপশন ট্রেডিং বলুন, আপনি এটা পৃথিবীর যে কোনো রকম ট্রেডিং বিজনেসের জন্যই এটা অ্যাপ্লিকেবল, রাইট? বিকজ এটা হচ্ছে একদম বেসিক একটা জায়গা। এখন তাহলে আমরা যদি কোনো ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডটার দিকে তাকাই, যত ইনস্ট্রুমেন্ট আছে, আপনি যত ইনস্ট্রুমেন্টের কথাই ভাবুন না কেন, প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টকে যদি আমি তার মানে কম প্রাইসে কেনার টেকনিকটা শিখে যাই এবং বেশি প্রাইসে বিক্রি করার যে টেকনিক, এই দুটো জিনিস যদি আমি শিখে যাই তাহলে মোটামুটিভাবে আমি আর্নিং করতে পারবো। এখন বিষয়টা হচ্ছে কি, যে এই জিনিসটা করতে গেলে আমাদের কি করতে হবে। এই জিনিসটা করতে গেলে আমাদের দুটো জিনিসের ধারণা থাকতে হবে। একটা হচ্ছে যে আমি যখন কোনো একটা জিনিসকে কিনছি, সেটা যাই হোক, শেয়ার হতে পারে, অপশন হতে পারে, গোল্ড হতে পারে, ন্যাচারাল গ্যাস হতে পারে, যে কোনো ইনস্ট্রুমেন্ট হতে পারে, ক্রুড অয়েল হতে পারে, ক্রিপ্টোজ হতে পারে, আমি যে প্রাইসে কিনছি সেই প্রাইসে কেনার পর প্রাইসটাকে যদি বাড়তে হয় বা উপরে যদি আমাকে বিক্রি করতে হয়, তাহলে আমার পরেও আরও প্রচুর ব্যক্তিকে অ্যাগ্রেসিভলি বাইং করতে হবে এবং প্রাইসটাকে পুশ করে উপরে নিয়ে যেতে হবে, রাইট? যদি অর্থাৎ আমি যখন কোনো একটা জিনিসকে বাই করছি, সেটা বাড়ার যে প্রবাবিলিটি বা সেটা যে বাড়বে সেটা কিন্তু আমার বেটটার উপর নির্ভর করছে না, সেটা নির্ভর করছে বাদবাকি যত মানুষজন আছে তাদের পারসেপশনের ওপর, বা যে সমস্ত প্লেয়াররা আছে তারা ওই জিনিসটাকে বাড়িয়ে উপরে নিয়ে যাবে কি যাবে না, রাইট? এটা যে কোনো রকম ট্রেডিংয়ের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। মানে আমি বলতে চাইছি, সুইং ট্রেডিং যদি আপনি করেন, আপনি সেখানে এক্সপেক্ট করছেন যে নেক্সট 1 মাসের মধ্যে আমি কেনার পরে আরও প্রচুর ব্যক্তি আসবে, তারা এসে ওই শেয়ারটা কিনবে এবং শেয়ারটাকে ধীরে 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 উপরে বাড়িয়ে নিয়ে যাবে। সিমিলারলি আমি যদি অপশন ট্রেডিং করি ইন্ট্রাডেতে, আমার সেম এক্সপেকটেশন থাকে যে আমি যদি অপশন বাই করি তাহলে সেই জিনিসটাই হবে, আর যদি সেল করি তাহলে আমি কেনার পর আরও প্রচুর ব্যক্তিত্ব আছে যারা সেল করবে। অর্থাৎ আমি সবসময় হায়ার প্রাইসে সেলের কথা ভাববো এবং নিচের প্রাইসে বাইংয়ের কথা ভাববো। এখন এই বিষয়টা যতটা সিম্পল ওয়েতে আমি বলছি, এটা প্র্যাকটিক্যালি করতে গেলে প্রবলেমটা কেন হয়? এটা করতে গেলে প্রবলেমটা এই কারণেই হয় যে আমরা প্রথমেই এটা বুঝতে পারি না যে এই প্রাইসটার পর আমি কেনার পর বাকি লোকজন আসবে কি আসবে না। এটা জাজ করার জন্য যে মেথডগুলো আছে, প্রচুর টাইপ অফ মেথড আছে। কেউ প্রাইস অ্যাকশন ট্রেডিং করেন, কেউ প্রাইসের বিহেভিয়ার দেখেন, কেউ টাইম সাইকেল থিওরি অ্যাপ্লাই করেন, কেউ আবার স্মার্ট মানি কনসেপ্টস ইউজ করেন, ইত্যাদি বিভিন্ন রকম টেকনিক্স ইউজ করা হয়, রাইট, শেয়ার বাজারে। তো আপনি যে ট্রেডিংই করুন না কেন, যে টাইপেরই জিনিস করুন না কেন, এখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি না, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আদার্স কি করছে। সুতরাং আদার্সের সাইকোলজি বা মাস সাইকোলজিটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট ওই ইনস্ট্রুমেন্টাল রেসপেক্টে। যদি আপনি সেই মাসের সাইকোলজিটা না বুঝতে পারেন
তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে এই প্রফিট বানানোটা কিন্তু অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে। যে কারণে আপনি যে স্টাডি করুন না কেন, যে এই জায়গা থেকে প্রাইসটা বাড়বে আমরা সবসময় প্রেডিক্ট করার একটা চিন্তা ভাবনা করি। এই প্রাইসটা যে বাড়বে এটা প্রেডিক্ট করা বা না করা বা অ্যানালিসিস করা যাই বলুন না কেন, সেটা করাটা কিন্তু ডিপেন্ড করছে, বা সেই জিনিসটা যে হবে তার প্রবাবিলিটি ডিপেন্ড করছে কিন্তু আদার্সের ওপর। তার মানে সবসময় আমি এমন একটা পজিশনে বাইং করতে চাইবো যে পজিশনটা সবসময়ের জন্য হবে আমার, মানে আমি যে জায়গাটায় বাইং করতে যাচ্ছি সেই পজিশনটার পরে প্রচুর লোক আসবে যারা অ্যাগ্রেসিভলি বাইং করবে এবং প্রাইসটাকে ওপরে নিয়ে যাবে। এটাই আমরা ডেলিবারেটলি কনস্ট্যান্টলি প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের মধ্যে ট্রাই করে যাচ্ছি অনর্গল, রাইট? এবং তার জন্য আমরা বিভিন্ন মেথড টু মেথড সুইচ করে যাচ্ছি। কখনো আমরা ইন্ডিকেটর বেস স্ট্র্যাটেজি করছি, যে এই 5টা ইন্ডিকেটরের একটা কম্বিনেশন বানিয়ে দেখি, বা এই 6টা ইন্ডিকেটরের একটা কম্বিনেশন বানিয়ে দেখি। কখনো আমরা ভলিউম ইউজ করছি, অপশন ট্রেডিংয়ের ক্ষেত্রে আমরা ওয়াই ইউজ করছি, ওপেন ইন্টারেস্ট ইউজ করছি। কখনো আমরা প্লেয়ার পজিশনিং বোঝার জন্য এসএমসিস ইউজ করছি, অর্থাৎ স্মার্ট মানি কনসেপ্ট। কখনো আমরা সুইং ট্রেডিং করার জন্য এফআইআই ডেটাকে ডিকোড করার চেষ্টা করছি। হোয়ারাস আমাদের বক্তব্যটা অ্যাকচুয়ালি কি, আমরা দেখতে চাইছি যে আদার্স কি করতে পারে, অর্থাৎ বাকি প্লেয়াররা কি করতে পারে। মেথড প্রচুর আছে, আপনি যে কোনো মেথড অবলম্বন করতে পারেন, যে কোনো মেথড শিখতে পারেন, বাট সেখানে আপনার শেখার সময় সব সময় এই ফান্ডামেন্টালসটা মাথায় ঢুকিয়ে নেবেন যে এই জায়গাটাকে আমি তো বাইং হিসাবে ট্রিট করছি, আমি যে জায়গাটাকে বাইং হিসাবে ট্রিট করছি এখানে কি আরো প্রচুর ব্যক্তিত্ব আছে যারা সেম ভাবেই এই জায়গাটাকে বাইং হিসাবে ট্রিট করছে। যদি সবাই একসাথে বাইং হিসাবে ট্রিট করে তাহলে ওই জায়গাটা কখনোই লিউক্রেটিভ বাইং জায়গা হিসাবে ট্রিটেড হবে না ওভারঅল মার্কেটের রেসপেক্টে। কারণ ওখানে যারা সেল করছে তারা কিন্তু এটা বুঝেই সেল করছে যে ম্যাক্সিমাম কিন্তু এখানে বায়ার হিসাবেই এসছে। এটা যে কোনো রকম গেমের জন্য অ্যাপ্লিকেবল। যখন কোনো একটা সুইং ট্রেডিং আপনি দেখবেন যে আপনি কেনার পরে যদি প্রাইস ফল করে, আপনি সব সময় আগের র্যালিটাকে দেখে বায়াসড হয়ে গিয়ে ডিসিশনটা নেন যে আগে এতটা বেড়েছে সুতরাং আরও এতটা বাড়বে, রাইট? ওই প্রপোর্শনে আপনি ক্যালকুলেশনসটা করার চেষ্টা করেন। এই ক্যালকুলেশনসটা কিন্তু করলে হবে না, সেটা আপনি যাই টেকনিক ইউজ করুন না কেন। একটা সময় ছিল, যদি আপনি বুকিশ নলেজ দেখেন তাহলে আরএসআই, আমি জাস্ট একটা আরএসআই এর এক্সাম্পল নিচ্ছি, যারা টেকনিক্যাল অ্যানালিসিস করেন তারা তো জানবেনই। একটা সময় আরএসআই 80-কে ওভার ভ্যালুড বলা হতো, আরএসআই 70 চলে গেলে ওভার ভ্যালুড সেল করে দাও, রাইট? আপনি যদি পুরনো কোনো বই দেখেন, যে বইগুলো 2010-এর পূর্ববর্তী সময়ে রিলিজ হয়েছে, পুরনো এডিশনের কোনো বই দেখেন, প্রত্যেকটা বইয়ে এই জিনিসটা লেখা আছে। তার মানে হলো কি, যে যদি আমি আরএসআইকে কখনো 60 বা 70-এর ওপর যেতে দেখি, আমি বুঝে নেবো যে এটা ওভার ভ্যালুড, আমি সঙ্গে সঙ্গে ওখানে জিনিসটা সেল করে দেবো। কিন্তু প্র্যাকটিক্যালি আপনি আজকের ডেটে করতে যান, দেখবেন ওখানে হবে না। তার কারণ হচ্ছে আরএসআই 60 থেকে 70, 70 থেকে 80 চলে যাচ্ছে, 80 to 75 কনসলিডেট করছে, আবার 80 যাচ্ছে, আবার প্রাইস একটা জায়গায় কনসলিডেট করছে, আরএসআই হয়তো 60-তে নেমে গেল, তারপরে আবার ওটা 80 গেল। সুতরাং ওভারঅল আপনি যদি প্রাইসের মুভমেন্ট দেখেন প্রচুর পাচ্ছেন। এটা হচ্ছে কেন? এটা হওয়ার বিহাইন্ড এ রিজন হচ্ছে এটা, ওই যে 2010-এর পূর্ববর্তী বইগুলো আছে সেগুলো প্রত্যেকটা শিখিয়েছে 70 বা 80 হচ্ছে আরএসআই এর আপনার ওভার ভ্যালুড পজিশন। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। তো এই ওভার ভ্যালুড পজিশনে যখনই আপনি সেল করবেন তাহলে এখানে প্রচুর সেলার আছে, সামওয়ান ইজ বাইং ইট, রাইট? কেউ না কেউ তো বাই করবে, আদারওয়াইজ ট্রানজাকশনটা হবে না। সুতরাং যে জিনিসটা হচ্ছে, ওই ট্রানজাকশনটা যখন হচ্ছে, যারা এখানে বাই করছে তারা কিন্তু জিনিসটাকে নিচেতে ফেলতে দেবে না, বা ফেললেও সেটা খুব অল্প সময়ের জন্য পড়বে এবং তারপরে দেখবেন আরএসআই স্লাইড কুল অফ হবে এবং তারপরে আবার র্যালিটা স্টার্ট হয়ে যাবে, রাইট? তো এই টাইপের বিভিন্ন রকম মানে জিনিসপত্রগুলো ঘটে থাকে। কেন ঘটে থাকে, কি কারণে ঘটে থাকে, তার রিজনটা হচ্ছে এটা, যে কথাটা আমি প্রথমেই বললাম, যে এটা ডিপেন্ড করছে আদার্সের ওপর, যে আদার্স কি করছে, অন্য ব্যক্তিত্বরা কি করছে। শেয়ার বাজারে একটা খুব কমন টার্ম আছে, রাইট? যে when people are greedy be fearful, when others are greedy be fearful, and when others are fearful be greedy, রাইট? অর্থাৎ যখন বাকিরা লোভ করছে তখন আপনি ভয় করতে শুরু করুন এবং ছেড়ে দিন শেয়ার, আর যখন বাকিরা ভয় করছে তখন আপনি বাই করুন।
এখানে ইম্পর্টেন্ট জিনিস কোনটা? এখানে ইম্পর্টেন্ট জিনিস বাই এবং সেলটা নয়, এখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আদার্স, অর্থাৎ বাকিরা কি করছে, রাইট? সুতরাং আপনাকে যদি এই গেমটা ডিকোড করতে হয় বা এখান থেকে এটাকে যদি ব্যবসা হিসাবে নিতে হয় এবং ট্রেডিং থেকে পয়সা বানাতে হয়, সবসময় আপনাকে ভাবতে হবে আদার্সরা কি করছে, কয়েনের উল্টো দিকটাই কি রয়েছে, টেবিলের উল্টো দিকে যে বসে বেটটা প্লেস করছে তার মেন্টালিটিটা কীরকম। আপনি দেখবেন রিসেন্ট টাইমে যদি দেখেন মার্কেটের মধ্যে বিভিন্ন জিনিসপত্রের হ্যাপাজার্ড মুভমেন্ট হচ্ছে, রাইট? আপনারা হয়তো ভাবছেন এই হ্যাপাজার্ড মুভমেন্টগুলো কেন হচ্ছে, অ্যানালিসিস করবো ইত্যাদি ইত্যাদি, এভরিথিং ইজ ফাইন। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে আদার্স কি করছে সেটা দেখে প্লেয়ারের যে নেচার, সেই নেচারটা চেঞ্জ হচ্ছে। বলার মানেটা অনেকটা এরকম, একটা টাইম ছিল যে সময় সাপোর্ট রেজিস্ট্যান্স খুব ভালোভাবে ওয়ার্ক করতো মার্কেটের মধ্যে, বাট যখন আপনি দেখবেন যে ম্যাক্সিমাম ট্রেডার ওই সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটা বুঝে গিয়েছে, তারপরেই দেখবেন ওই সাপোর্ট আর রেজিস্ট্যান্স কিন্তু ওয়ার্ক করবে না, ব্রেকআউট ফেল হবে, ব্রেকডাউনও ফেল হবে। একদম ব্রেকডাউনের পরে দেখবেন মার্কেট সাঁই সাঁই করে উপরে উঠে যাবে, আবার ব্রেকআউটের পর দেখবেন মার্কেট ধপধপ করে নিচেই নেমে যাবে, রাইট? কেন? বিকজ ম্যাক্সিমাম কি করছে সেই গেমটা আপনাকে ডিকোড করতে হবে। এখানে আমি আমার এর আগে যত সিরিজগুলো বানিয়েছি, বিশেষ করে ইন্ট্রাডে ট্রেডিং সিস্টেমের যে সিরিজ বানিয়েছি বা আমি সুইং ট্রেডিংয়ের যে সিরিজগুলো বানিয়েছি, সেখানে অলওয়েজ এটা দেখানোর চেষ্টা করেছি যে প্লেয়ার্স যখন আসছে তখন কি সিনারিওগুলো চেঞ্জেস হচ্ছে, রাইট? তো সেই কারণে আপনাকে প্লেয়ারের পজিশনিংটা আগে বুঝতে হবে যে কোন প্লেয়ার কি লেভেলের পজিশনিং করছে এবং মার্কেটের যে মার্কেট ফোর্সটা আছে সেই ফোর্সটা কোন ডিরেকশনে যাচ্ছে। এই দুটো জিনিসকে যদি আপনি বুঝতে পারেন বা কম্বিনেশন করতে পারেন, তাহলে আপনি এখান থেকে কিন্তু একটা ভালো মানে আপনার ট্রেডিংটাকে অনেক বেশি ইমপ্রুভ করতে পারবেন, প্রোভাইডেড যে আগের যে 6টা পার্টের ভিডিওটা বানিয়েছি সেই 6টা পার্টকেও আপনি ভালোভাবে দেখছেন বা অ্যানালাইজ করছেন। এটা গেল হচ্ছে নর্মাল কথা। এখন অনেকেই বলেন যে ইন্ডিকেটর বেস ট্রেডিং কাজ করে না, অনেকেই বলেন যে প্রাইস অ্যাকশন কাজ করে না, অনেকেই বলেন যে স্মার্ট মানি কনসেপ্ট কাজ করে না, অনেকেই বলেন টাইম সাইকেল কাজ করে না। যে যে স্কুল অফ থটে বিলিভ করে সে সেই বাকিটাকে খারাপ বলতে শুরু করে। বেসিক্যালি ব্যাপার হচ্ছে যে আপনার স্কুল অফ থটটা কি সেটার উপর আপনি ওয়ার্ক করুন, বাকিগুলোর ওপর দেখার চেষ্টা করবেন। আপনি যদি টেকনিক্যাল অ্যানালিসিস আপনার জন্য খুব ভালো কাজ করে, গো উইথ দ্য টেকনিক্যাল অ্যানালিসিস। আপনার জন্য যদি ডেটার পজিশনিং আপনার জন্য ভালো কাজ করে, গো উইথ ডেটার পজিশনিং। আসল ইন্টেনশনটা কিন্তু এইটা নয় যে টেকনিক্যাল অ্যানালিসিস মহান না ফান্ডামেন্টাল অ্যানালিসিস মহান, নাকি এই জিনিসটা ভালো নাকি ওটা ভালো নাকি সেটা ভালো, এটা ভালো ওটা ভালো বলে কিচ্ছু হয় না। মার্কেটে একটাই আদিম সত্য এবং যেটা আপনার জন্য অ্যাপ্লিকেবল, সেটা হচ্ছে ওয়েদার ইউ আর মেকিং মানি অর নট। যদি আপনি পয়সা বানান তাহলে আপনি যেটা করছেন সেটা ঠিক আছে, আর আপনি যদি পয়সা না বানান, কন্টিনিউয়াসলি লস করেন, তাহলে আপনি যত ভালোই টেকনিক শিখুন না কেন সেটা কিন্তু কোনো কাজের নয়, বিকজ এটা আপনাকে পয়সা এনে দিতে পারছে না। বিকজ আলটিমেট শেয়ার বাজারে ক্যাপিটালিস্ট মেন্টালিটি থেকে বা এই যে ফাইন্যান্সিয়াল মার্কেটের মেইন জিনিসটা হচ্ছে পয়সা বানানো, রাইট? আর এই পয়সা বানানোর জন্য বিভিন্ন রকমের টেকনিক্স ইউজ করা যায়, টেকনোলজি ইউজ করতে হয় ইত্যাদি বিভিন্ন জিনিসপত্রগুলো আপনাকে কিন্তু ইউজ করতে হবে, বিকজ পুরো মার্কেটের একটা আধুনিকীকরণ হচ্ছে, রাইট? এখন যদি আপনি ইন্ডিয়ান মার্কেট দেখেন, ইন্ডিয়ান মার্কেটে টোটাল যে ভলিউম অ্যাড হচ্ছে বা যে এই যে ট্রেডিং হচ্ছে, 70% ভলিউম আসছে ফ্রম অ্যালগো। ওকে, এটা ইনস্টিটিউশনাল অ্যালগো হতে পারে, প্রপ ফার্মের অ্যালগো হতে পারে, প্রচুর রিটেলার আছে যারা অ্যালগো রান করছে। তো ম্যাক্সিমাম ট্রেডস এখন আসছে হচ্ছে কেবলমাত্র অ্যালগোস থেকে। সুতরাং অ্যালগো যদি আপনাকে 70% অফ ভলিউম দেয়, তার মানে পুরো মার্কেটের একটা বড় রকমের আধুনিকীকরণ হচ্ছে। সেই জিনিসগুলোর সাথে যদি আপনি অ্যালাইন না হতে পারেন, সেই জিনিসগুলোকে অর্থাৎ টেকনোলজিকে যদি আপনি ইউজ না করতে পারেন, তাহলে আপনি যে মেথডগুলো ইউজ করছেন সেই মেথডগুলো কখনোই কংক্রিট হবে না। এবং আপনি যেহেতু এটাকে একটা ব্যবসা হিসাবে নিতে চাইছেন এবং পয়সা এখান থেকে রেগুলারলি বিল্ড করতে চাইছেন, সুতরাং আপনার লেভেল অফ থটটা ডিফারেন্ট হতে হবে এবং এর সাথে সাথে আপনাকে টেকনোলজিকে বিভিন্নভাবে ইউজ করে সেখান থেকে আপনাকে আউটপুট জেনারেট করার কথা ভাবতে হবে। কারণ মার্কেটের পরে এআই আসছে, সমস্ত কিছু জিনিসপত্রই চেঞ্জেস আসছে, রাইট? এর পরের এই সিরিজের নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে আমি কিভাবে বিভিন্ন টাইপ অফ ট্রেডিংয়ে আমি ছোট ছোট কিছু এক্সাম্পল দেখাবো, যে সেখানে আমি কিভাবে টেকনোলজিকে ইউজ করি এবং টেকনোলজিকে ইউজ করে কিভাবে বিভিন্ন কোডকে ইউজ করে আমরা মানে
স্ট্র্যাটেজি বিল্ড আপ করার কথা ভাবি, বা কোন স্ট্র্যাটেজিটাকে নিয়ে আমরা এগিয়ে যাব না যাব ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জিনিসপত্রগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করি, রাইট? তো যাই হোক, আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না। আমি এরকম কিছু ছোট ছোট এক্সাম্পলস নিয়ে আগামী দিন আবার একটা অন্যরকম টাইপের একটা ভিডিও বানানোর চেষ্টা করব। আশা করি আপনারা যারা সুইং ট্রেডিং করছেন তাদের জন্য একটা ভালো এক্ষেত্রে মানে আপনি একটা দিক দেখতে পাবেন। যারা অপশনস করছেন তারাও কিছু জিনিসপত্র বুঝতে পারবেন, রাইট? যে বা যে কোনো রকমের ট্রেডিং করছেন আপনি, ইন্ট্রাডে করুন বা যাই করুন না কেন, তো টেকনোলজিকে ইউজ করতে শিখুন, টেকনোলজিকে ব্যবহার করে কাজগুলো করতে শিখুন, জিনিসপত্রগুলো অনেক বেশি ইজিয়ার হবে। আর আপনি যেহেতু এটাকে একটা ব্যবসা হিসাবে নিতে চাইছেন 2025 সালে এসে, যেখানে মার্কেটের একটা বেশ বড় রকমের ব্যাপ্তি হয়েছে, ইন্ডিয়ান স্টক মার্কেটের প্রচুর লেভেল অফ প্লেয়ার্স আসছে, আগামী দিনে আরও প্রচুর লেভেল অফ প্লেয়ার্স আসবে বলেই মার্কেট এক্সপেক্ট করছে, এবং তার সাথে সাথে পুরো জিনিসটা টেকনোলজিক্যালি একটা আধুনিকীকরণ হচ্ছে। তো এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু কম্বিনেশন করতে হবে, করে একটা জায়গায় যদি আপনি আসতে পারেন তবে আপনি সেখান থেকে গিয়ে কিন্তু পয়সাটা বিল্ড করতে পারবেন। আদারওয়াইজ স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে, বাট স্বপ্নটাকে বাস্তবায়িত করতে গেলে সেই যে জার্নিটা সেটা অনেক বেশি টাফ জার্নি, অনেক বেশি পেইনফুল জার্নি। কারণ যে কোনো বিজনেসম্যানের লাইফে, যে কোনো আপনি অন্ত্রপ্রেনিয়রের লাইফে যদি দেখেন, সেখানে কিন্তু পেইনটা হচ্ছে মানে সবার ক্ষেত্রে ইম্পর্টেন্ট। এবং এরকম হয়নি যে কেউ মানে পেইন ছাড়া জায়গাটাকে করে নিয়েছে বা সেই জিনিসটা মানে করে ফেলেছে। সো আপনি যদি ট্রেডিং নিয়ে খুব পেইনফুল জার্নির মধ্যে থেকে থাকেন, জানবেন এই স্ট্রাগলটা আপনার জন্য ইম্পর্টেন্ট, আপনার ফিউচারের জন্য ইম্পর্টেন্ট, আপনার ফিউচারের সাকসেসের জন্য ইম্পর্টেন্ট। এবং এই জিনিসটাকে ইম্পর্টেন্স দিতে শিখুন এবং নিজের চিন্তা ভাবনাটাকে র্যাশনাল ওয়েতে ভাবতে শিখুন। যদি সেইটা করতে পারেন তাহলে ডেফিনেটলি আপনি সফল হবে একদিন না একদিন। আজকে হয়তো আপনি একটু স্লাইডলি স্ট্রাগল করছেন এবং এই স্ট্রাগলটাই আপনার একটা স্টোরির জন্ম দেবে ইন ফিউচার, রাইট? আপনার প্রফিটেবল ট্রেডার হওয়ার যে জার্নি বা যে স্টোরি, এই স্ট্রাগলটাই আপনাকে সেই স্টোরিটা বিল্ড করতে হেল্প করছে। সো বি গ্রেটফুল অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই, টাটা।